গত 12 ফেব্রুয়ারি হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন সবার চোখ কিন্তু আটকে আছে সংসদের সংরক্ষিত নারী আসনের দিকে। সংসদে 50টি সংরক্ষিত নারী আসন রয়েছে, এটা আমরা সবাই জানি, কিন্তু আসল খেলাটা হলো কোন দল কয়টি আসন পাচ্ছে। বিশেষ করে জামায়াত ইসলামী কি এবার তাদের তুরুপে তাস খেলতে যাচ্ছে? সংসদে কারা হতে যাচ্ছেন জামায়াতের সেই 11 জন অগ্নিকন্যা যারা পাল্টে দিতে পারেন সংসদের পরিবেশ? বুয়েটের মার্দিয়া মমতাজ নাকি শহীদ মীর কাশেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়া? কাদের দেখা যাবে বিরোধী দলের বেঞ্চ কাঁপাতে? নির্বাচন কমিশনের আইন ঘেঁটে পই পই করে হিসাব কষে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব নারী আসনের এক নিখুঁত এবং ক্লিয়ার কাট সমীকরণ। সাথে থাকছে জামায়াতের নারী আসনের সম্ভাব্য প্রার্থীদের এক্সক্লুসিভ তালিকা, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। মূল হিসাবে যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সাধারণ আসনের চূড়ান্ত ফলাফলটা আসলে কি দাঁড়িয়েছে, কারণ এই সাধারণ আসনের উপর নির্ভর করছে নারী আসনের ভাগ্য। গত 12 ফেব্রুয়ারি 299টি আসনে ভোট হলেও আদালতের নির্দেশে চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 আসনের ফলাফল স্থগিত রয়েছে। অর্থাৎ আমাদের হাতে এখন 297টি আসনের পরিষ্কার ফলাফল আছে। এর মধ্যে বিএনপি একাই বাগিয়ে নিয়েছে 209টি আসন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 1 আসনটি ছেড়ে দেয় সংসদে তাদের কার্যকর সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে 208 জন। অন্যদিকে রাজনীতিতে বড়সড় এক কামব্যাক করে বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়েছে 68টি আসন। নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে 6টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন 7টি আসনে। এছাড়া অন্যান্য ছোট দলগুলো 1টি বা 2টি করে আসন পেয়েছে। এখন এই সাধারণ আসনের সংখ্যার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে সংরক্ষিত নারী আসনের এমপি কারা হচ্ছেন। অনেকেই হয়তো ভাবেন নারী আসনের ভোট বুঝি সাধারণ ভোটের মতোই হয়। একদমই না, এখানকার হিসাবটা একটু ভিন্ন। এটা হলো আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন। আইন অনুযায়ী খুব সহজ একটা অঙ্ক কষে এই আসন বন্টন করা হয়। সূত্রটা হলো কোনো দল সাধারণ নির্বাচনে যতগুলো আসন পেয়েছে সেই সংখ্যাকে 50 দিয়ে গুণ করতে হবে, এরপর সেই গুণফলকে 300 দিয়ে ভাগ করতে হবে। এই ভাগফলই বলে দেবে ওই দল কয়টি নারী আসন পাবে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা ক্যালকুলেটর নিয়ে বসে যাই এবং দেখি কোন দলের ভাগ্যে কি জুটছে। সবার আগে আসি সংসদের সরকারি দল এবং সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির হিসাবে। বিএনপির কার্যকর আসন 208টি। এখন এই 208কে 50 দিয়ে গুণ করে 300 দিয়ে ভাগ করলে ফলাফল আসে 34.66। আইনের নিয়ম অনুযায়ী দশমিকের পর 6 থাকার কারণে বিএনপি নিশ্চিতভাবেই 35টি আসন পেতে যাচ্ছে। তবে এখানে একটা টুইস্ট আছে। সংসদে আসা ছোট দলগুলো যদি নিজেদের মধ্যে জোট না বাঁধে তবে ভগ্নাংশ বা ফ্র্যাকশনের সুবিধায় বিএনপির আসন সংখ্যা বেড়ে 36-এ গিয়ে ঠেকতে পারে। অর্থাৎ সংসদের নারী আসনের একচ্ছত্র আধিপত্য বা মনোপলি থাকতে যাচ্ছে সরকারি দল বিএনপির হাতেই। এবার আসি সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিসাবে। সাধারণ নির্বাচনে 68টি আসন পেয়ে সবাইকে চমকে দিয়েছে জামায়াত। এবার নারী আসনের ফর্মুলায় তাদের পাওনা কতটুকু? 68কে 50 দিয়ে গুণ করে 300 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে 11.3। এর মানে হলো ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াত ইসলামী সম্পূর্ণ এককভাবে 11টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে জামায়াতের জন্য এটি একটি বিশাল মাইল ফলক। সংসদে যখন 11 জন নারী এমপি ইসলামী মূল্যবোধ, হিজাব এবং নারীদের প্রকৃত অধিকার নিয়ে কথা বলবেন, তখন সংসদের চেহারাটাই যে অনেকটা পাল্টে যাবে তা বলাই বাহুল্য। এখন প্রশ্ন হলো বিএনপি আর জামায়াতের বাইরে বাকি দলগুলোর কি হবে? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে 6টি আসন, স্বতন্ত্ররা পেয়েছে 7টি। আমাদের সূত্র অনুযায়ী তারা প্রত্যেকে আলাদাভাবে কোনো নারী আসন পায় না, কারণ তাদের ভাগফল 1-এর নিচে আসে। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন 1টি, গণ অধিকার পরিষদ 1টি, বিজেপি 1টি। এইসব ছোট দলগুলো যদি এনসিপি এবং স্বতন্ত্রদের সাথে মিলে একটি জোট গঠন করে তবে তাদের সম্মিলিত ভোটের অনুপাতে তারা 1টি নারী আসন দাবি করতে পারবে। আর যদি তারা এই জোট করতে ব্যর্থ হয় তবে সেই 1টি আসনও বোনাস হিসেবে চলে যাবে বড় দলগুলোর পকেটে, বিশেষ করে বিএনপি ঝুলিতে। সবচেয়ে বড় কৌতূহল হলো একটাই, জামায়াত ইসলামী তাদের এই ঐতিহাসিক 11টি আসনে কাদের বসাচ্ছে? কারা হচ্ছেন সেই 11 জন লাকি উইমেন্স? জামায়াতের মহিলা বিভাগ কিন্তু যেন তেন কোনো সংগঠন নয়। দলীয় সূত্রে জানা গেছে জামায়াত ইসলামীর মোট কর্মীর প্রায় 40% নারী। সারা দেশে প্রায় 50,000 রোকন এবং 4 লাখের বেশি নিবেদিত প্রাণ নারী কর্মী রয়েছে তাদের।
এই বিশাল সাংগঠনিক শক্তি থেকে মাত্র 11 জনকে বেছে নেওয়াটা দলের হাইকমান্ডের জন্য যেমন গর্বের তেমনই এক কঠিন চ্যালেঞ্জ। জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা একটা খুব দামি কথা বলেছেন। তিনি বলেছেন, নারীরা দলের আমির হতে না পারলেও সংরক্ষিত আসনে যোগ্যদেরই মনোনয়ন দেওয়া হবে, আর সেই যোগ্যতার মাপকাঠিতে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় কাদের নাম উঠে আসছে। চলুন পর্দাটা একটু সরিয়ে ভেতরের খবর নেওয়া যাক। তালিকায় একদম 1 নম্বরে বা পোল পজিশনে রয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা। তার সাংগঠনিক দক্ষতা এবং বিশাল নেটওয়ার্ক তাকে এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে রেখেছে। এরপরেই জোর আলোচনায় আছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সাবেক এমপি ডাক্তার আমিনা বেগম রহমান। তার সাথে আছেন আরেক সাবেক এমপি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য শাহানারা বেগম। সংসদে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কোনো বিলের বিরোধিতা করতে হয়, সেই অভিজ্ঞতা এই দুই নেত্রীর রয়েছে, যা জামায়াত নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে। আইনের মাঠ ম্যাচে দলকে রক্ষা করতে এবং সংসদে আইনি যুক্তি তুলে ধরতে জামায়াত বেছে নিতে পারে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন নাহার মুন্নিকে। তার নামও অত্যন্ত জোরালোভাবে শোনা যাচ্ছে। তবে জামায়াত এবার শুধু ট্র্যাডিশনাল বা প্রথাগত রাজনীতিতে আটকে থাকতে চাইছে না। তারা এমন কিছু আধুনিক ও প্রফেশনাল নারীদের সংসদে আনতে চায় যারা সেকুলারদের যুক্তির জবাব টেবিল চাপড়ে দিতে পারবেন। এই ক্যাটাগরিতে সবচেয়ে বড় চমক হিসেবে যার নাম সবার মুখে মুখে, তিনি হলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান সময়ে তুখোর টকশো ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ। টিভি স্ক্রিনে তার লজিক্যাল এবং ধারালো বক্তব্য ইতিমধ্যে সারা দেশের তরুণ প্রজন্মের নজর কেড়েছে। জামায়াত যদি তাকে সংসদে পাঠায় তবে বিরোধী দলের বেঞ্চ থেকে যে আগুন ঝরবে তা দেখার অপেক্ষায় আছেন অনেকেই। জামায়াতে ইসলামী সবসময় তাদের শহীদ পরিবারের প্রতি সম্মান দেখিয়ে এসেছে। আমরা দেখেছি সাধারণ নির্বাচনে শহীদ নিজামী এবং মীর কাশেম আলীর ছেলেরা কিভাবে সামনে এসেছেন। নারী আসনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না বলে মনে করা হচ্ছে। শহীদ মীর কাশেম আলীর মেয়ে সুমাইয়া রাবিয়ার নাম এই 11 জনের শর্ট লিস্টে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। বাবার ত্যাগের প্রতি সম্মান জানিয়ে দল তাকে সংসদে পাঠালে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু সবচেয়ে বড় সারপ্রাইজ বা মাস্টার স্ট্রোক হয়তো আসতে যাচ্ছে দলের বাইরে থেকে। গুঞ্জন রয়েছে দলের সরাসরি পদে না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন মনামিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে পারে জামায়াত। যদি সত্যি শেহরিন আমিন মনামিকে জামায়াত মনোনয়ন দেয় তবে এটি হবে জামায়াতের রাজনীতির ইতিহাসে অন্যতম সেরা চাল। কারণ এর মাধ্যমে জামায়াত প্রমাণ করবে যে তারা শুধু দলের ভেতরের মানুষ নয়, বরং সমাজের যোগ্য ও আধুনিক নারীদেরও মূল্যায়ন করতে জানে। এছাড়াও যারা বছরের পর বছর হামলা মামলা সহ্য করে তৃণমূল পর্যায়ে জামায়াতের মহিলা বিভাগকে টিকিয়ে রেখেছেন তাদের নামও কিন্তু বাদ পড়ছে না। সাইদা রুম্মান, মার্জিয়া বেগম, খন্দকার আয়েশা খাতুন, ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, কাজী মারিয়া ইসলাম বেবি, রাবিয়া খানম, ডাক্তার শিরিন আক্তার রুনা, তানহা আজমি, নার্গিস খান, কানিজ ফাতেমা এবং আয়েশা সিদ্দিকা পারভিনের নামও জোর আলোচনায় রয়েছে। এই এতগুলো রত্ন থেকে সেরা 11 জনকে বেছে নেওয়া সত্যি কঠিন। তবে এটা নিশ্চিত যে ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াতের এই 11 জন নারী এমপি এক নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা পান সেই জাদুর কাঠি। ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ, শহীদ কন্যা সুমাইয়া রাবিয়া, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেহরিন আমিন মানামি? আপনার কি মনে হয় জামায়াতের এই 11টি আসনে কাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত? আপনার পছন্দের প্রার্থীর নাম জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে সবাইকে আসল হিসাবটা জানিয়ে দিন। যাওয়ার আগে মনে করিয়ে দিতে চাই, রাজনীতির এমন সব এক্সক্লুসিভ খবরাখবর পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।